হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 14 দ্য ম্যানিপুলেটর। দায়া আমার ফোনে এমন এক ধরনের ব্লক বসিয়ে দিল যাতে আর হ্যাক করা না যায়। যখন আমার মাথা ঘুরতেই থাকছে নূর ছবি দিয়ে। দায়ের চিন্তা আসলে ছেলেটির ফোনে ঢুকে যাওয়ার বিষয়টা নিয়ে। ও আমার সব মেসেজ দেখতে পারত, ব্যাংকের তথ্য নিতে পারত, ফোন ট্র্যাক করে আমাকে যে কোনো জায়গায় খুঁজে বের করতে পারত। প্রতিদিনই দায়ের জন্য আমার কৃতজ্ঞতা যেন বেড়েই চলেছে। ও আমাকে এমন একরকম নিরাপত্তার অনুভূতি দিয়েছে যেটা যে হারিয়ে ফেলেছিলাম তা বুঝতেও পারিনি। তাকে শিগগিরই বিয়ের প্রস্তাব দিতে হবে বোধ হয়। তবুও জীবনে আর কোনোদিন নূর ছবি তুলব না। তবে বড় ছবিতে দেখলে এটা খুব একটা ছোট ছোট ত্যাগ। রুমের ক্যামেরা খুলে ফেলবো ঠিক করেছি, যেন অন্তত কিছুটা স্বস্তি পাই। আর এই বিকৃত লোকটার ব্যাপার না মিটলে ঘরে উলঙ্গ হয়ে হেঁটে বেড়ানো বন্ধই রাখতে হবে। আর যদি আর্কের বন্ধুদের গলা ধাক্কা খাওয়া বন্ধ হতো, তাহলে রাতে অন্তত 1-2 ঘন্টা বেশি ঘুমানো যেত। বাকি দিনটা আমরা চুপচাপ কাটাই, দুজনেই নিজেদের কাজে ডুবে যাই। দায়া যখন ওর হ্যাকিংয়ের কাজে ব্যস্ত, আমি বাড়ির সব ছবি বের করে খুঁটিয়ে দেখতে থাকি। কি খুঁজছি নিজেই জানি না। হয়তো গিগির অন্য কোনো ছেলের সঙ্গে ছবি, নানুর বাদে। 1 ঘন্টা ঘাটার পর বুঝলাম গিগি সাধারণত ছবির পেছনে ছবির মানুষের নাম আর সাল লিখে রাখত। রোনালদো নামটা খুঁজলাম, কিন্তু পেলাম না। রাতের দিকে দায়া দরজার কাছে দাঁড়িয়ে বলল, হ্যালোউইন চলে আসছে, এইবারও আমরা হন্টেড হাউসে যাচ্ছি, তাই তো? আমি বিরক্ত মুখে তাকাই। হ্যালোউইন তো আমার জীবন দায়া, অবশ্যই যাচ্ছি হন্টেড হাউসে। ছোটবেলা থেকেই হ্যালোউইন আর তার ভয়াবহতা আমাকে মোহিত করে রেখেছে। ভূত, ভয়ের মুখ, হঠাৎ চমকে ওঠা, ভয় নিয়ে টান টান থাকা, সবই আমার ভালো লাগে। মা আমাকে থেরাপিতে পাঠিয়েছিল, কারণ আমি গৌরী হরর মুভি দেখতে ভালোবাসতাম। মা ভাবতো আমি সাইকোপ্যাথ। আসলে ভয় পাওয়া আমাকে অদ্ভুত আনন্দ দিত, যদিও থেরাপিস্ট এতে সহমত ছিলেন না। প্রায়ই মা বাবাকে বলতো, ও একটা ফ্রিক, ওর মাথায় গন্ডগোল আছে। মা বলতো, কেউ ভয় পেতে পছন্দ করে না, কিন্তু আমি করি। আমার ভালোই লাগে। এই জন্যেই এমন একজনের জন্য যে ভয় পেতে ভালোবাসে, একজন স্টকার থাকা সবচেয়ে খারাপ বিষয়। ভয়ের প্রতি এই আসক্তি একদিন আমাকে মেরে ফেলবে। মনে হয় আমি যেন জন্ম থেকেই শিকারে পরিণত হওয়ার জন্য তৈরি হয়েছি। ছোট ইঁদুর, এই নামটা আমাকে তাড়া করে ফেরে। আমি শিকার নই, আমি নই। শতাংশ অ্যাপায়ার আবার শহরে আসছে, নতুন হন্টেড হাউস এনেছে। দায়া বলল, আমাকে বর্তমানেও ফিরিয়ে আনলো। শতাংশ অ্যাপায়ার এক ধরনের ট্রাভেলিং মেলা, যা প্রতি বছর শহরে আসে। 2 রাত থাকে, তারপর অন্য শহরে চলে যায়। অনেকগুলো হন্টেড হাউস আর থ্রিল রাইড বসায়। দয়া আর আমি প্রতি বছর যাই। প্রথম কিছু বছর পর হন্টেড হাউসের গেমগুলো অনুমানযোগ্য হয়ে গিয়েছিল। তারপর থেকে ওরা প্রতি বছর নতুন করে সেট আপ করে। আর এখন এদের হন্টেড হাউসগুলো দেশের সেরা হয়ে গেছে। তুই জানিস আমি লাইনে প্রথম থাকবো? হ্যাঁ রে জানি, ফ্রিক, বলে হেসে ওঠে দায়া। মা একসময় শব্দটা গালি হিসেবে ব্যবহার করত, কিন্তু এখন আর আমাকে আহত করে না। অনেক পুরুষ আমাকে এই নামেই ডেকেছে, তারপর আবার কাতর হয়ে বলেছে আরেকবার আমার সাথে ঘুমাতে চায়। ফ্রিক শব্দটার মানে এখন আমার কাছে অন্যরকম হয়ে গেছে। এখন এটা শুনে আমার ভালোই লাগে। দায়া চলে যায় মেলায় যাওয়ার প্ল্যান কনফার্ম করার পর। ইভেন্টের জন্য এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু ইভেন্টটি খুব জনপ্রিয়। প্রতিবারই টিকিট শেষ হয়ে যায়। সাধারণত লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে টিকিট আগে সীমিত করে রাখে। ভাগ্য ভালো, আমার কাছে এক হ্যাকার জিনিয়াস আছে, দায়া, যে টিকিট লাইভ হওয়ার আগে আমাদের টিকিট বের করে ফেলে। দায়া দরজা বন্ধ করে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা বেজে ওঠে। ভাবলাম দায়ায় হয়তো কিছু ফেলে গেছে বলে মেসেজ দিয়েছে, তাই প্রেরকের নাম না দেখে মেসেজটা খুলে ফেলি। মেসেজ পড়ার সঙ্গে সঙ্গে আমার বুক ধড়াস করে ওঠে। আননোন নাম্বার। শাস্তির জন্য রেডি তো লিটল মাউস? আমি জানালার কাছে গিয়ে তাকাই, ও বাইরে দাঁড়িয়ে নেই। দায়া গ্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছে, ওর গাড়ির লাইট দূরে গাছের ভেতর হারিয়ে যাচ্ছে। আমি ঘুরে দাঁড়াই, ভয়ে কেঁপে উঠি। ও কি বাড়ির ভেতর ঢুকে গেছে, নাকি আগে থেকে ভেতরে লুকিয়ে আছে? আমি বললাম, তুমি এটা কেন করছো? তার পরের মেসেজ আসতে দেরি হয়। আমি দম আটকে থাকা অবস্থায় ফোনের দিকেই তাকিয়ে থাকি। মনে হয় ইচ্ছে করে আমাকে অপেক্ষায় রাখছে।
শেষমেশ ফোন বেজে ওঠে। ইচ্ছে করে প্রতিশোধ নিতে তাই সঙ্গে সঙ্গে খুলে না দেখে 1 মিনিট অপেক্ষা করি। আননোন নাম্বার থেকে বলা হয়, তুমি আমাকে তাড়া করে ফেরো, এবার আমার পালা। গলা শুকিয়ে আসে, কি উত্তর দেই ভাবতে থাকি। আননোন নাম্বার আবার বলে, ভয় পেলে তোমাকে খুব সুন্দর লাগে। ফোন হাত থেকে পড়ে যায়, দরজায় দগ্ধ হয়ে যাই। প্রার্থনা করি যেন ও এটা না দেখে। আবার জানালার দিকে তাকাই, ওখানেও নেই। ও কোথায় ভাবতেই আরেকটা মেসেজ আসে, খুব কাছে আছি, তোমার গন্ধ পাচ্ছি। হাত কাঁপতে থাকে। মেসেজটা বারবার পড়তে থাকি, লেখাগুলো ঝাপসা হয়ে আসে। ভয় চেপে ধরে, ও এখানে আমার বাড়ির ভেতর কোথাও লুকিয়ে আছে। দৌড়ে রান্নাঘরে যাই, আমার প্রিয় চুড়ি নিয়ে লিভিং রুমে ফিরে আসি। ও এখনও বের হয়নি, কিন্তু মনে হয় বের হবেই। হৃৎপিণ্ড দরদর করতে থাকে, হাত কাঁপতে থাকে। দুলতে থাকা চেয়ারটিতে বসে পড়ি, যেন নিজের পরিণতির জন্য প্রস্তুত হচ্ছি। আমি লিখলাম, লুকিয়ে থেকে বাচ্চার মতন আচরণ বন্ধ করো, বেরিয়ে আসো। মেসেজ পাঠানো মাত্রই আফসোস হয়, ফিরে নিতে ইচ্ছে করে। তখনই মাথার উপর থেকে পায়ের শব্দ পাই, ঢোক গিলে ফেলি। সিলিং বেদ করে ওকে দেখতে পারবো এমনভাবে তাকাই। শব্দটা ধীরে ধীরে আমার রুমের দিকে চলে যায়। ফোন বেজে ওঠে। আননোন নাম্বার লিখে, এসে খুঁজে বের করো। এখন মনে হচ্ছে আমার পাগল হওয়ার সময় এসেছে। ভাবার আগে চেয়ার থেকে উঠে দাঁড়াই। প্রথম পদক্ষেপ নেই সিঁড়ির দিকে। আমার স্বাভাবিক প্রবৃত্তি বিপদের দিকে দৌড়ে যাওয়া, পালানো নয়। ডায়েরি, মার্চ 13, 1945। রোনালদো আমাকে এক ছোট্ট ভ্যাকেশনে নিয়ে গেল। আমি জনকে বলেছিলাম আমি স্কুলের এক বন্ধুর সাথে গার্লস উইকেন্ড কাটাতে যাচ্ছি। যেহেতু এর আগেও উইকেন্ডে আমি বাইরে গেছি, সে আমাকে কোনো প্রশ্ন করেনি। আমার খুব অপরাধ বোধ হচ্ছে, তবে এতটা নয় যে ফিরে আসব। আমি রোনালদোর সাথে এত সুখী, তাকে নিয়ে এত মুগ্ধ। এই উইকেন্ড একদম জাদুর মতো কেটেছে। ইচ্ছে করছিল সেরা এখানে থাকলে আমাদের সাথে উপভোগ করতে পারত, কিন্তু এটা তো খুব স্বার্থপরের মতো ভাবনা, তাই না? আমি জনকে ভালোবাসি। আমি কখনো চাইব না সেরা যেন জনকে না পায়। জন ওর জন্য দারুণ একজন মানুষ, আর আমার সেরা ওকে ছাড়া হারিয়ে যাবে। আমি কখনো সেরার কাছ থেকে জনকে কেড়ে নেব না। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে যদি সেরার রোনালদোও থাকতো। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা। বাট শেষ বেলায় আরও একটা কথা বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিতে পারো। কারণ এই রকম নিত্য নতুন গল্প উপন্যাস আমার কণ্ঠে শুনতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে তোমাদের থাকতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা।